তোমরা হয়তো বুঝতেই পারছ যে আজকে অনুপাত সমানুপাতের 3 নম্বর ক্লাস আরম্ভ হবে। ঠিক আছে, আশা করছি তোমরা আগের দুটো ক্লাস সকলেই দেখেছ। তো 3 নম্বর ক্লাসে যে অঙ্কগুলো থাকবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। হ্যাঁ, চলো আরম্ভ করা যাক। এই হলো আজকের প্রথম অঙ্ক। কি বলছে না, একটি মানি ব্যাগে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা মুদ্রা সংখ্যা যথাক্রমে 2:5:3 অনুপাতে আছে। তাহলে মানি ব্যাগে মোট 54 টাকা থাকলে 5 টাকা মানে মুদ্রার মোট কয়টি আছে? ঠিক আছে, তো কি বলছে না, 1 টাকা, 2 টাকা আর 5 টাকা টাকা, আর সংখ্যায় যদি ধরা হয় তাহলে পরে 1 টাকা দুটো আছে, 2 টাকা মোট 5টা আছে এবং 5 টাকা মোট 3টে আছে। তাহলে আমি দেখি যে 1 টাকা যদি দুটো থাকে মোট ক টাকা আছে? না 2 টাকা আছে। আর 2 টাকা যদি 5টা থাকে তাহলে মোট ক টাকা আছে? না 2 টাকা যদি 5টা থাকে মোট 10 টাকা থাকে। আর 5 টাকা যদি 3টে থাকে তাহলে মোট 15 টাকা থাকে। জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারলে যে 5 টাকা 3টে মানে 5 টাকা যদি 3টে হয় 5 5 5 তাহলে 15 টাকা, এইভাবে। ঠিক আছে, তাহলে মোট আমার কাছে কত টাকা আছে? রেশিও অনুপাতে 27 টাকা। এবার ওরা বলছে মানি ব্যাগে মোট 54 টাকা আছে, 27 টাকা নাই, 54 টাকা। তাহলে 54 টাকা যদি থাকে তাহলে 27-এর কত গুণ? 2 গুণ। ঠিক আছে, তাহলে আমাকে লাস্টে জানতে চেয়েছে 5 টাকার মোট মুদ্রা সংখ্যা। মুদ্রা মানে 5 টাকার কয়েন কটা আছে, এরকমভাবে। হ্যাঁ, তাহলে 5 টাকার এখানে লাস্ট এটা মানে 3, তাহলে 3 × 2 = 6। আচ্ছা, পরবর্তী অঙ্ক। একটা ব্যাগে 10 টাকা, 20 টাকা ও 50 টাকার নোট 3:5:7 অনুপাতে আছে। তাহলে নোটগুলি মোট মূল্য যদি 3,360 টাকা হয় তবে 20 টাকা ও 50 টাকা নোটের মোট সংখ্যা একত্রে নির্ণয় করো। একটা ব্যাগে যদি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 10 টাকা যদি 3টে থাকে তাহলে ক টাকা থাকবে? 10 টাকা 3টে থাকলে মোট 10 10 10 মানে 30 টাকা। 20 টাকা যদি 5টা থাকে 100 টাকা। আর 50 টাকা যদি 7টা থাকে 350 টাকা। তাহলে মোট আমার কাছে কত টাকা আছে? না এই কটাকে অনুপাতে যোগ করব, 0 8 4 480 টাকা। কিন্তু ওরা বলতে চাইছে না 480 টাকা নয়, আছে তোমার কাছে 3,360 টাকা। ঠিক আছে, তাহলে বলছে 20 টাকা ও 50 টাকা নোটের মোট সংখ্যার অনুপাত কত? তাহলে 20 টাকা 50 টাকা নোটের সংখ্যার অনুপাত এইখানে কত আছে? না 20 টাকা 5 আর 7, 7 আর 5 12। তাহলে আমি ধরে নিচ্ছি তাহলে 12-র মান কত? তাহলে 3,360 × 12/480 কেটে দিলাম। চুরাশি। এই হলো পরবর্তী অঙ্ক। একটি ব্যাগে মোট 441 টাকা, 50 পয়সা, 25 পয়সা এবং 20 পয়সা মুদ্রা হিসেবে আছে, যাদের অনুপাত 4:3:2। তাহলে 25 পয়সা মুদ্রা সংখ্যা নির্ণয় করো। এখানে ব্যাপারটা বলতে চাইছে যে 50 পয়সা, 25 পয়সা, 20 পয়সা এরকমভাবে যদি কয়েন কটাকে রাখা হয় তাহলে পরে আমার কাছে মোট 441 টাকা আছে। আর এদের অনুপাত যদি হয় তাহলে 4:3:2। ঠিক আছে, তাহলে এটা কী করে করবো? না 50 পয়সা যদি 4টে থাকে, 4টে হিসেবে থাকে তাহলে মোট 200 পয়সা। 25 পয়সা যদি 3টে হিসেবে তাহলে 75 পয়সা। 20 পয়সা যদি দুটো হিসেবে 40 পয়সা। তাহলে মোট কত পয়সা? 275 × 40
315। তা 315 মানে হচ্ছে এবার 25 পয়সার মুদ্রা সংখ্যা। তাহলে 25 পয়সার মুদ্রা সংখ্যা, এখানে 25 পয়সার মুদ্রা সংখ্যা কত না 3টে, 3 সমান কত? তাহলে আমাদের কি দাঁড়ালো 5। এবার একটা জিনিস বোঝার, যে এখানে কিন্তু এটা টাকা আর এটা পয়সা। পয়সার সঙ্গে কিন্তু আমরা ডাইরেক্ট টাকা কিন্তু ভাগ করতে পারি না। তাহলে আমাকে টাকাটাকে পয়সায় কনভার্ট করতে হবে। তাহলে পয়সা আমার ওপরে 21, তাহলে এর সঙ্গে আমি 1000 দিয়ে গুণ করব। পরবর্তী অঙ্ক, একটা ব্যাগে 110 টাকা রাখা আছে, যার মধ্যে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা মুদ্রা 1:2:3 অনুপাতে রয়েছে। তাহলে ব্যাগে 50 পয়সা মুদ্রা কয়টি আছে? তাহলে আমার কি বলছে না, একটা ব্যাগে মোট 110 টাকা রয়েছে এবং যার মধ্যে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা এই অনুপাত আছে। তাহলে 1 টাকা যদি 1, তাহলে 1 টাকাই আছে। 50 পয়সা যদি 2 অনুপাতে থাকে তাহলে 100 পয়সা আছে। আর 100 পয়সা মানে 1 টাকাই আছে ধরো। তাহলে এটাও আমরা পয়সায়, ডাইরেক্ট পয়সায় কনভার্ট করছি। হ্যাঁ, আর 25 পয়সা যদি 3, তাহলে 75 পয়সা। তাহলে মোট আমার কাছে কত পয়সা রইলো না, 275 পয়সা থাকলো। ওরা কিন্তু বলছে না, তোমার ব্যাগে 1000 না 110 টাকা আছে। এই 110 টাকাকে যদি পয়সায় কনভার্ট করে, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, 100 সাথে গুণ করতে হবে। তাহলে এবার ব্যাগে 50 পয়সার মুদ্রা কয়টি আছে না, ব্যাগে 50 পয়সার মুদ্রার সংখ্যা কি? এখানটা বুঝতে পারলে হয়তো, গুণ করে দিলাম ডাইরেক্ট। পরবর্তী অঙ্ক, 8000 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে তারা যথাক্রমে 500 টাকা, 200 টাকা এবং 100 টাকার নোট পায়। তাদের পাওয়ার মোট টাকার পরিমাণ হচ্ছে 15:2:3। তাহলে তারা যে 500, 200 এবং 100 টাকার নোট পেয়েছিল তাদের সংখ্যার অনুপাত। এবার আমরা এতক্ষণ করছিলাম যে এখানে যে অনুপাতটা দেওয়া থাকছিল সেটা মূল্য মানে মুদ্রার সংখ্যাটা দেওয়া থাকছিল, এখানে কিন্তু টাকার পরিমাণের অনুপাতটা দেওয়া যায়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব না, টাকার অনুপাত যেটা থাকে তার সঙ্গে ডিভাইড বাই যে অনুপাতে টাকাটা মানে 500 টাকা 200 টাকা তাকে ভাগ করতে হয়, তাহলে আমার মুদ্রা সংখ্যা বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে আমার প্রথমে 500 টাকা 15 হিসেবে আছে, 15 টাকা হিসেবে 500 টাকা আছে, 2 হিসেবে 200। এবার এখানে আমরা ক্যালকুলেশনটা সোজার অর্থে আমরা কি করব না, সব ক্ষেত্রে শূন্য গোটা বাদ দিয়ে দেবো। এবার লসাগু,
30, ঠিক আছে। তাহলে মোট আমার সংখ্যার অনুপাত 3:1:3। পরবর্তী অঙ্ক, একটা মানে 1 বছর আগে লক্ষণ এবং গোপালের বেতনের অনুপাত ছিল 3:5। এবার গত বছর এবং বর্তমান বছরে তাদের প্রত্যেকের ব্যক্তিগত বেতনের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। যদি বর্তমানে তাদের মোট বেতনের যোগফল 4300 টাকা হয়, তবে লক্ষণের বর্তমান বেতন কত? ঠিক আছে, এখানে বলছে 1 বছর আগে লক্ষণের আর গোপাল, লক্ষণকে এল ধরলাম আর গোপালকে জি ধরছি, ঠিক আছে। তাহলে 1 বছর আগে মানে গত বছর তাদের বেতনের অনুপাত 3:5। আর ব্যক্তিগতভাবে যদি বলছে গত বছর এবং বর্তমান বছরে তাদের অনুপাতটা এত, তাহলে গত বছর ধর আর বর্তমান বছর, এটা লক্ষণের, এটা গোপালের, ঠিক আছে। এবার বলছে যে লক্ষণের গত বছর, এটাও কিন্তু গত বছরের 3:5। আর এখানে ব্যক্তিগতভাবে দেখতে গেলে গত বছরে 2 আর বর্তমানে 3, আর গোপালের 4 আর 5। আমাকে বলছে যদি বর্তমানে বছরে তাদের মোট বেতনের যোগফল এত হয়, বর্তমান বছরে যদি এত হয়, তাহলে লক্ষণে বর্তমান, তাহলে আমাকে বর্তমানটা জানতে চাইছে, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো যে গোপালের আর লক্ষণের, মানে লক্ষণের গত বছরের অনুপাত 3 দিয়েছে আর এর 5 দিয়েছে, আর এখানে কিন্তু 2 আর 4 দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে তো ঠিক আমরা মিল পাচ্ছি না, তো আমরা কি করব না, এখানে বর্তমানটা বের করব। তাহলে এ বলছে যে 3 আর বলছে 2 নয় 3, তাহলে এই 3-এর মান কত? 2/2। এটা কার না, এটা লক্ষণের। আর গোপালের যদি দেখা যায় তাহলে বলছে 4, না 4 নয় 5, তাহলে এই 5-এর মান কত? এবার লক্ষণ ইস টু গোপাল, 9/2 আর 25/4, এটা কিন্তু বর্তমান বেরোচ্ছে, বর্তমান, ঠিক আছে। তাহলে অনুপাতের ক্ষেত্রে আমরা নিচে নিচে ছোট করতে পারবো, 25। তাহলে আমার বর্তমানে তাদের বেতনের অনুপাত বেরিয়ে গেল 18 আর 25, এই দুটোকে যোগ করলে কত হয়? 43। যোগ করলাম 43 অনুপাতটাকে, কিন্তু ওরা বলতেছে যে না, যোগ করলে টাকার অঙ্ক 4300, কত গুণ? 100 গুণ। এবার যে লক্ষণের বর্তমান বেতনের অনুপাত, মানে বেতন কত, লক্ষণের বর্তমান বেতন 18, তাহলে 18 ইন্টু 100 সমান 1800। পরবর্তী অঙ্ক বলছে একটা ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রা রয়েছে এবং তাদের মোট মূল্যের অনুপাত 12:10:7। তাহলে মুদ্রার মোট সংখ্যা 600টা, তাহলে ব্যাগে 50 পয়সা মুদ্রা কয়টি আছে? তাহলে আমরা আগে শিখেছি যে টাকার অনুপাত যদি দেওয়া থাকে তাহলে আমরা মুদ্রার সংখ্যার অনুপাতটা কী করে বের করব? না 12:10:7, এটা 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা, ঠিক আছে। তাহলে 1 টাকার সংখ্যা বের করব, 50 পয়সার সংখ্যা বের করব, 25 পয়সার সংখ্যা বের করব। তাহলে এখানে টাকা, বাকি সব পয়সায় দেওয়া আছে কিন্তু এটা টাকা, তাহলে একেও আমরা পয়সায় কনভার্ট করে দিই, 25। তাহলে আমার মুদ্রা সংখ্যার অনুপাত বেরিয়ে গেল 12, 20 আর 28,
তাহলে মোট কত? 60। এবার ওরা বলছে যে 60টি নয়, সংখ্যা 600টি। তাহলে 60 মানে যদি 600 হয়, তাহলে 50 পয়সা মুদ্রা কয়টি আছে? তাহলে 50 পয়সার এখানে রেশিও কোনটা না 20, কারণ কি এটা তো 1 টাকা, এটা 50 পয়সা, এটা 25 পয়সা, এটা। পরবর্তী অঙ্ক, একটা মন বা হৃদয় ভেঙে কয়েকটি অনুভূতির টুকরোতে পরিণত হলো, যার অনুপাত 1:2:3:4। হৃদয়ের দাম অনুভূতির সংখ্যার বর্গের সাথে সমানুপাতিক। এখানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এবার হৃদয়টি ভেঙে যাওয়ার ফলে 700 টাকা ক্ষতি হয়, তাহলে হৃদয়টির আসল বা প্রাথমিক দাম কত ছিল? এই অঙ্কটা একটা মজার অঙ্ক, যেটা এসএসসি জিডিতে কোনো না কোনো শিফটে এটা দেখতে পাওয়াও যায়, ঠিক আছে? চলো তাহলে এই অঙ্কটা করা যাক। বলছে অনুভূতির টুকরের পরিমাণ বা যে পরিমাণ হলো, যার অনুপাত 1:2:3। এটা অনুভূতি 3:4 কি না? টুকরো, এটা অনুভূতির টুকরের অনুপাত। হৃদয়ের দাম অনুভূতির সংখ্যা গেল বর্গের সাথে সমানুপাতিক। তাহলে অনুভূতির সংখ্যার বর্গ, তাহলে সংখ্যা 7, 10 এর বর্গ করলে কত হয় না? 100। এবার হৃদয়ের দাম অনুভূতি বর্গের এবার সমানুপাতিক, অর্থাৎ হৃদয়ের দামটা আমরা বের করব। 1 স্কোয়ার করলে 1ই হয়, 2 স্কোয়ার করলে 4 হয়, 3 স্কোয়ার 9 হয়, 4 স্কোয়ার 16 হয়। তাহলে টোটাল যোগ করলে কত হয়? 30। ঠিক আছে, তাহলে অনুভূতির টুকরো 100 আর হৃদয়ের দাম 30। তাহলে আমার লস হলো কত না? 70 টাকা। ঠিক আছে, কিন্তু এরা বলছে যে 700 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 70 সমানে যদি 700 হয়, তাহলে হৃদয়টির আসল বা প্রাথমিক দাম 100। হাজার টাকা। পরবর্তী অঙ্ক, 3,780 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 130 টাকা, 150 টাকা এবং 200 টাকা কমানো হলে বাকি অংশের অনুপাত এত। তাহলে সি এর মূল্য বা প্রাথমিক প্রাপ্ত অংশ কত ছিল? তা তোমরা হয়তো অঙ্কটা পড়ার পর বুঝতেই পারছো যে 130 টাকা, 150 টাকা, 120 টাকা কমানো হওয়ার পর যে টাকাটা পড়ে থাকবে তাদেরকে এই রেশিও অনুপাতে ভাঙা হবে। তাহলে প্রথমে কত ছিল না? 3,780 টাকা, 130, 150 আর 200, 200, 300, 400, 450 আর 30, 480 টাকা। আমি কমিয়ে নিলাম। এবার এটাকে এই অনুপাতে ভাগ করব। তিনশো গুণ। তাহলে বলছি সি এর মূল্যের প্রাথমিক প্রাপ্ত অংশ কত ছিল? তাহলে সি এর কোনটা না? এটা এ, বি আর সি। 1200 টাকা। এবার প্রাথমিক জানতে চাইছে, তাহলে আমি সি এর থেকে কমিয়েছিলাম কত না? 200 টাকা। তাই 200 টাকা আরও যোগ করে দেবো, 1400 টাকা। তাহলে সি এর প্রাথমিক অংশের টাকা ছিল 1400 টাকা। পরবর্তী অঙ্ক,
যদি A:B সমানুপাত B:C এবং B সমান যদি 96 হয়, তাহলে নিচের কোনটি A ও C এর সম্ভাব্য মানের একটি সঠিক জোড় হতে পারে। ঠিক আছে, এই অঙ্কটা অপশন দেওয়ার কারণ হচ্ছে এই অঙ্কটা কিন্তু তোমাদেরকে অপশন দেখেই বের করতে হবে। এবার বি যদি 96, এখানে বি এর মান কিন্তু আমার 96 দেওয়া থাকলো। ঠিক আছে, অপশানে কী আছে না, বি এর মান এখানে 586, তাহলে এটা প্রথমেই বাদ, কারণ কি বি এর মান তো আমার দেওয়া আছে, তো আমি আবার অপশানে বি এর মান আমি দেখতে যাবো কেন, আবার এটাও যেমন দেওয়া আছে, তাহলে এটা বাদ। এবার সি আর ডি, হয়তো এটা হতে পারে না এটা হতে পারে, চলো আমরা বসিয়ে দেখি। তাহলে A:B, B:C, তাহলে এ এর মান কত না, এখানে এ এর মান আমরা 48 ধরে নিচ্ছি, এটা সি এরটা। ঠিক আছে, বাই বি এর মান কত না 96, বাই 96, আর সি এর মান 168। আর ডি এরটা কি বলছে না, ডি এরটা বলছে যে এ এর মান 32, বি এর মান তো 96, আর বি এর মান 96 বাই সি এর মান 288। ঠিক আছে, এবার সমানুপাতি মানে এই দুটো কাটাকাটি হবে, দিয়ে যে সংখ্যা বেরোবে এবং এই দুটোকে কাটাকাটি করে যে সংখ্যা, মানে দুদিক সমান হয়ে যাবে। কেমন না, চলো দেখা যাক। এটা যদি 4 দিয়ে হয় 12, 4 2 9, 4 4 16, 4 24, 4 4 4 2 8, আবার 4 3 12, আর 4 6 24, 4 6 24 যাবে না, এটা 4 দিয়ে যাবে না, 2 6 12, আর 2 12, আর 2 2 12 21, 3 দিয়ে যেতে পারে, 3 2 6, 3 4 12, 3 4 12, 3 7 21, তাহলে আমার কি দাঁড়ালো এটা, 2/4 সমান 4/7, এই দুটো কি সমান হলো, ওপরে 2 এর ওপরে 4, এর নিচে 4 এর নিচে 7, তাহলে সমান হলো না। চলো ডি এরটা দেখা যাবে, 4 8 32, থ্রি। দেখো এই দিকটা সমান হয়ে গেল, এটা সমান হয়ে গেল, তাহলে আমার উত্তর কী হয়ে যাবে না, ডি এরটা। পরবর্তী অঙ্ক, যদি 28:98 সমানুপাত 98:y হয়, তাহলে y এর মান নির্ণয় করো। তাহলে এটা কেমন হবে না, 28/96 আর 96/y, তাহলে y এর মান এখানে সমান মাঝে থাকলে কোনাকুনি গুণ, তাহলে 28/y সমান হচ্ছে 96 × 96, y সমান 96 × 96 বাই, সরি 98, এটা বাই 28। ঠিক আছে, তিনশো 43, তাহলে আমার y এর মান বেরিয়ে গেল 343। ঠিক আছে, এই ছিল আজকে শেষ অঙ্ক, এবং আমরা বাকি কিছু অঙ্ক, আর খুব বেশি অঙ্ক নয়, বাকি কিছু অঙ্ক আমরা পরের ক্লাসে দেখব।